যোগ্য নেতৃত্ব দেখে আমার মন শান্তিতে ভরে গেছে। ওদের প্রজাদরদি মন আর বিচক্ষণতা দেখে বুঝতে পেরেছি যে এই রাজ্য এখন পরিপূর্ণ নিরাপদ। তাই আমি আর লতা এবার নিজের রাজ্য মধুপুরে ফিরে যাওয়ার কথা ভাবছি। মহারাজ একদম সঠিক কথা বলেছেন। মধুপুর রাজ্যকে তো আমরা অনির্দিষ্টকালের জন্য অভিভাবকহীন রেখে দিতে পারি না। সেখানে আমাদের সেনাপতি রাজেশ আর জেসমিন দক্ষতার সাথে শাসন সামলাচ্ছে ঠিকই, কিন্তু আমাদের নিজেদের প্রজাদের কাছে থাকাটাও অত্যন্ত জরুরি। কে কে ওখানে? দাদু, আপনি গভীর রাতে নিজের ঘর ছেড়ে রাজা অরুণের ঘরের দিকে কেন যাচ্ছেন? তুই একদম সরাসরি অরুণের ঘরে যাওয়ার চেষ্টা করবি না। তুই দিনের বেলায় ভালো মানুষের মতো ঢুকতে ঢুকতে রাজকীয় রান্নাঘরে যাবি। সেখানে নিশ্চয় রাজেশ বাবু, অদিতি এইমাত্র ঘুমিয়ে পড়লো। মেয়েটাকে বুকে জড়িয়ে ধরলে আমার চারুদিদির কথা ভীষণ মনে পড়ে। চরণভূমিতে চাঁদের আলোয় গাছের ডালে সোনা পাখি বসেছিল। তুই কি আজ সকালে প্রাসাদের প্রধান ফটকে ঘটে যাওয়া ঘটনাটা দেখেছিস? কাপলা রাজি বৃদ্ধ লোকটাকে ধরে অতিথি কক্ষে নিয়ে গেল। ওনাকে দেখে আমার মনটা খুব খটকা লাগছে রে। তুই একদম ঠিক ধরেছিস সোনা পাখি। পশু পাখিরা অনেক আগে অশুভ শক্তির গন্ধ পায়। ওই লোকটা ফটকের কাছে আসার সাথে সাথে বাতাসে একটা পচা দুর্গন্ধ ভেসে এসেছিল। লোকটা সাধারণ কোনো পথিক নয়, এটা নিশ্চিত কালভৈরবের পাঠানো এক নতুন চক্রান্ত। তাহলে তো চারু আর অরুণের জীবনে মহা বিপদ রে লালু। চারু তো সরল মনে লোকটাকে বিশ্বাস করে প্রাসাদে ঠাঁই দিয়েছে। এখন যদি সেই লোকটা রাতের অন্ধকারে কোনো ক্ষতি করে ফেলে? তুই ভয় পাস না সোনা পাখি, তুই তো ডানা মেলে আকাশে উঠতে পারিস। আজ রাতভর তুই প্রাসাদের ছাদ আর অরুণের কক্ষের জানালার বাইরে পাহারা দে। ওই লোকটা কোনো খারাপ কাজ করতে গেলে তুই জোর করে চিৎকার করে সবাইকে ডেকে দিবি। হ্যাঁ রে লালু, আমি এক্ষুনি উড়ে গিয়ে অরুণের জানালার কাছে গিয়ে বসছি। চারুর উপর কোনো আঁচ আসতে দেব না। গভীর রাতে অতিথি কক্ষে কেউ না থাকার সুযোগে বৃদ্ধের ছদ্মবেশের আড়ালে থাকা বিকল সজাগ হয়ে যায়। চারুলতা আর অরুণ ভেবেছিল আমি সত্যি এক অসহায় বৃদ্ধ। কত সহজে না এরাই আমাকে বিশ্বাস করে নিজেদের প্রাসাদের ভেতরে রাজকীয় অতিথির মতো রেখে দিল। এখন আমার কাজ কত সহজ হয়ে গেল গো। এইবার আমার কালভৈরব প্রভুর দেওয়া সেই জাদুময়ী লকেটের সাহায্যে ওনাকে বার্তা পাঠাতে হবে। লকেটের আলো জ্বলে উঠলে প্রভু আমার কথা শুনতে পাবে। বিকল তার পোশাকের ভেতরে লুকিয়ে রাখা লকেটটি বের করে। মহামান্য কালভৈরব প্রভু, আপনার অনুচর বিকল অত্যন্ত সফলতার সাথে চারুলতা ও অরুণের প্রাসাদের ভেতরে ঢুকে পড়েছে। এরাই আমাকে একদম সন্দেহ করেনি। এখন আপনি আমাকে আদেশ দিন, আমি কিভাবে এই অরুণের বিনাশ ঘটাবো। কালভৈরবের অন্ধকার মায়াবী গুহার জাদুর আয়নার সামনে ভেসে ওঠে বিকলের অবয়ব। সাব্বাস বিকল, তুই আমার যোগ্য অনুচর। চারুলতা ভেবেছিল নিজের দয়া দিয়ে সবাইকে জয় করবে, কিন্তু ওই দয়াকে আমি তোদের কাল বানিয়ে তুললাম। তুই প্রাসাদের ভেতরে আছিস, এটাই আমার সবচেয়ে বড় জয়। আদেশ করুন কালভৈরব, আমি কি আজ রাতে তলোয়ার দিয়ে অরুণের বুকে পোড়োপড় করে দেব?
মূর্খ বিকল, তুই বৃদ্ধের ছদ্মবেশে আছিস। অস্ত্র নিয়ে আক্রমণ করতে গেলে প্রহরীরা তোকে ধরে ফেলবে। তোকে যে বিষাক্ত মায়াবী চূর্ণ দিয়েছিলাম তা ব্যবহার কর। আজ রাতে নিঝুম অন্ধকারে তুই অরুণের ঘরের পানের জলের পাত্রে সেই চূর্ণ মিশিয়ে দিবি। আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালিত হবে কাল ভৈরব। কাল সকালে অরুণয় জল মুখে দেওয়ার সাথে সাথে চিরদিনের জন্য মৃত্যুর কোলে ঢলে পড়বে এবং চারুলতা একা হয়ে যাবে। গভীর রাতে নিঝুম নিস্তব্ধ রাজপ্রাসাদের করিডোর দিয়ে বিষের পুটুলি হাতে এগোতে থাকে ছদ্মবেশী বিকল। চারপাশে সব প্রহরী গভীর ঘুমে ঢলে পড়েছে। এই তো উপযুক্ত সময়। হাতে এই বিষের কৌটাটা নিয়ে আমি রাজা অরুণের ঘরের দিকে টিপে টিপে এগিয়ে যাচ্ছি। আর মাত্র কয়েক পা, তারপরে অরুণের ঘরে ঢোকার রাস্তা পেয়ে যাব। আজ অরুণের জলের পাত্রে এই কাল ভৈরবের দেওয়া মায়াবী বিষ মিশিয়ে দিতে পারলেই কাজ শেষ। কাল সকালে যখন চারুলতা অরুণের নিথর দেহ পড়ে থাকতে দেখবে, তখন ওনার সব অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে। কে কে ওখানে? দাদু, আপনি গভীর রাতে নিজের ঘর ছেড়ে রাজা অরুণের ঘরের দিকে কেন যাচ্ছেন? আরে ক্যাবলা বাবা, আমার ভীষণ তৃষ্ণা পেয়েছিল আর পথ বলে এদিকে চলে এসেছি গো। তোমরা ভয় পেও না, আমি এক্ষুনি নিজের ঘরে ফিরে যাচ্ছি। এই রে, হাতে নাতে ধরা পড়ে যাচ্ছিলাম প্রায়, তবে কোনো মতে বেঁচে গেলাম। এই বিষ আমাকে আজ রাতে কাজে লাগাতে হবে, নয়তো কাল সকালে আর সময় পাবো না। হেমরাজ্যের রাজপ্রাসাদের টানা করিডর, সকালের আলো ফুটে উঠেছে। ক্যাবলা বেশ চিন্তিত মুখে হেঁটে এসে যোগুবাবুর সামনে দাঁড়ালো। যোগু কাকা, কাল রাতে একটা ঘটনা আপনাকে বলা খুব দরকার। কাল রাতে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আমি প্রাসাদের করিডোরে পাহারা দিছিলাম। হঠাৎ দেখি অতিথি কক্ষে আশ্রয় পাওয়া সেই বুড়ো দাদু পা টিপে টিপে রাজা অরুণের ঘরের দিকে এগোচ্ছেন। আমি ওনাকে হাতে নাতে ধরে ফেলি। উনি বললেন ওনার নাকি খুব তৃষ্ণা পেয়েছিল আর পথ ভুলে ও ওদিকে চলে গিয়েছিল, কিন্তু আমার মন বলছে ওনার উদ্দেশ্য অন্য কিছু ছিল। তুই কি বলছিস? এত বড় রাজপ্রাসাদে পথ ভুলে কেউ সোজা রাজা অরুণের শয়ন কক্ষের দিকে চলে যাবে? এটা তো বিশ্বাসযোগ্য নয়। তোর জয়া কাকিমা গতকাল থেকে লোকটাকে নিয়ে খুব সন্দেহ করছিল রে। জয়া বারবার বলছিল ও লোকটার চাউনি আর কথাবার্তা একদম সুবিধের নয়। আমি তখন জয়াকে পাত্তা দেইনি। ভেবেছিলাম দয়ালু চারুমা যখন ওনাকে আশ্রয় দিয়েছেন, তখন উনি নিশ্চয়ই কোনো বিপদে পড়া সাধারণ মানুষ। যোগু কাকা, সারু দিদির মনটা খুব সরল। উনি মানুষের কষ্ট দেখলে আর কিছু বিচার করতে পারেন না। কিন্তু আমাদের তো সতর্ক থাকতে হবে। কাল ভৈরব তো আমাদের শেষ করার জন্য সবসময় নতুন নতুন শখ কষে চলেছে। ওই বুড়ো মানুষটা যদি কাল ভৈরবের পাঠানো কোনো ছদ্মবেশী গুপ্তচর হয়, তবে তো রাজা অরুণ আর সারু দিদির ভীষণ ভীষণ বিপদে পড়বে। তুই একদম ঠিক বলেছিস ক্যাবলা। আমাদের আর এক মুহূর্তেও নিশ্চিন্তে বসে থাকলে চলবে না। তুই এক্ষুনি কয়েকজন বিশ্বস্ত প্রহরী নিয়ে অতিথি কক্ষে চারপাশে করা পাহারার ব্যবস্থা করতো। লোকটা কখন কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, এই সব কিছুর উপর তীক্ষ্ণ নজর রাখবি। আমি এখন অরুণ বাবা সারু মায়ের কাছে গিয়ে রাতের পুরো ঘটনাটা খুলে বলছি। রাজকীয় শয়নকক্ষ। রাজা অরুণ এবং মহারানী চারুলতা সকালের কাজ শুরু করার আগে নিজেদের মধ্যে রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করছে। এমন সময় যোগুবাবু সেখানে প্রবেশ করলো। এসো বাবা, সকাল সকাল তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? প্রাসাদের সব কাজকর্ম ঠিকঠাক চলছে তো?
প্রজাদের মাঝে শস্য বন্টনের কাজে কোনো অসুবিধা হয়নি তো? সারু মা, রাজ্যের কাজ সব ঠিকঠাক চলছে, কিন্তু প্রাসাদের ভেতরের পরিস্থিতি নিয়ে আমি ভীষণ চিন্তায় পড়ে গেছি রে। কাল রাতে তুই আর অরুণ যখন ঘুমাচ্ছিলিস, তখন অতিথি কক্ষের সেই বৃদ্ধ লোকটা সুপি সুপি অরুণের ঘরের দিকে এগিয়ে আসছিল। ক্যাবলা ওনাকে দেখতে পেয়ে আটকে দিল। লোকটা জল তেষ্টার অজুহাত দিয়ে পার হয়ে গেছে, কিন্তু আমার মন বলছে লোকটা মোটেও সাধারণ কেউ নয় রে। বাবা, আপনি আপনি ঠিক বলেছেন। কাল ভৈরব যখন মায়াবী ছায়া পাঠিয়ে আমাদের কিছু করতে পারেনি, তখন সে ছদ্মবেশে কোনো গুপ্তচর পাঠাবে না তার কোনো নিশ্চয়তা নেই। আমি ভেবেছিলাম লোকটা সত্যিই অত্যাচারিত হয়ে আমাদের কাছে ছুটে এসেছে, কিন্তু রাতের অন্ধকারে আমার ঘরের দিকে তার আসার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। আমার দয়া সরলতার সুযোগ নিয়ে কেউ যদি হেমরাজ্য বা অরুণের ক্ষতি করতে চায়, তবে আমি তাকে কখনোই ক্ষমা করব না। আমি লোকটিকে আশ্রয় দিয়েছি প্রজা রক্ষার ধর্ম পালন করতে গিয়ে, কিন্তু এখন দেখছি আমাদের সতর্ক হওয়ার সময় এসে গেছে। তুমি প্রহরীদেরকে বলে দাও ওনার ঘরের উপর যেন কড়া নজর রাখা হয়। সারু মা, আমি ক্যাবলাকে সেই নির্দেশ দিয়েছি। তোর জয়ামাও গতকাল থেকে লোকটাকে নিয়ে বড্ড খটকার মধ্যে ছিল রে। রাজপুত্র, তুমি একটু সাবধানে দেখো, কাল ভৈরব যে কোনো রূপ ধরে আঘাত আনতে পারে। বাবা, আপনি আর মা থাকতে আমাদের কোনো চিন্তা নেই, আমরা সব দিক থেকে প্রস্তুত আছি। অতিথি কক্ষ। ছদ্মবেশী বিকল নিজের জাদুর লকেট বের করে কালভৈরবের সাথে যোগাযোগ স্থাপন করছে। লকেট থেকে নীল আলো বের হচ্ছে। প্রভু কাল ভৈরব, কাল রাতে আমি অরুণের জলের পাত্রে বিষ মিশানোর জন্য একদম ওর ঘরের কাছে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু ক্যাবলা নামের ওই পাহারাদারটা আমাকে দেখে ফেলে। আমি জল তেষ্টার অজুহাত দিয়ে কোনো মতে সেখান থেকে বেঁচে ফিরেছি, কিন্তু এখন আমাকে সবাই খুব সন্দেহ করছে। আমি বুঝতে পারছি না এবার কিভাবে আপনার দেওয়া কাজ সম্পন্ন করব। মূর্খ বিকট, তুই একটা সামান্য পাহারাদারের কাছে ধরা পড়ে গেলি। তোকে আমি এত বড় দায়িত্ব দিয়ে পাঠিয়েছি, আর তুই রাতের বেলা বোকার মতো অরুণের ঘরের দিকে সন্দেহ বাড়িয়েছিস। চারুলতার যোগ্য খুবই চালাক, ওরা একবার সন্দেহ করলে তুই আর কখনোই ওদের খাবারে বিষ মেশাতে পারবি না। প্রভু, আমাকে ক্ষমা করুন, আমাকে আর একটি সুযোগ দিন। আমি আর যে কোনো মূল্যে রাজা অরুণের খাবারে আপনার দেওয়া ওই মায়াবী বিষ মেশাবই, কিন্তু অরুণের ঘরে ঢোকার রাস্তা তো এখন পুরো করে বন্ধ। আমি কিভাবে এই কাজ করবো খন? তুই একদম সরাসরি অরুণের ঘরে যাওয়ার চেষ্টা করবি না। তুই দিনের বেলায় ভালো মানুষের মতো ঢুকতে ঢুকতে রাজকীয় রান্নাঘরে যাবি। সেখানে নিশ্চয় রাজা অরুণের জন্য খাবার তৈরি হচ্ছে। তুই রান্নার কাজে সাহায্য করার ভান করবি, তারপর সুযোগ বুঝে অরুণের খাবারের পাত্রে আমার দেওয়া বিষাক্ত মায়াবী চূর্ণ মিশিয়ে দিবি। কেউ টের পাবে না যে তুই এই কাজ করেছিস। আপনার বুদ্ধি সত্যিই অতুলনীয় প্রভু। আমি এক্ষুনি রান্নাঘরের দিকে যাচ্ছি। আজ রাজা অরুণের শেষ দিন ঘনিয়ে এসেছে। আপনি নিশ্চিন্তে থাকুন, চারুলতা আজ বিকেলের আগেই বিধবা হবে। হেমরাজ্যের বিস্তীর্ণ চরণভূমি। সকালে স্নিগ্ধ বাতাসে সোনা পাখি একটি গাছের ডালে বসে আছে, আর লালু নিচেই দাঁড়িয়ে আছে। লালু, কাল রাতের কথা তুই শুনেছিস? আমি তো প্রাসাদের ছাদে বসে সব খেয়াল রাখছিলাম। ওই বুড়ো লোকটা রাতে চুপি চুপি রাজা অরুণের ঘরের দিকে যাচ্ছিল। ভাগ্যিস ক্যাবলা ওখানে পাহারা দিচ্ছিল, নইলে কাল রাতে তো একটা বড় সর্বনাশ হয়ে যেত। আমার তো লোকটাকে দেখে একদমই ভালো লাগছিল না। আমি তোকে আগেই বলেছিলাম সোনা পাখি, ওই লোকটার শরীর থেকে এক অদ্ভুত মায়াবী পচা গন্ধ আসছিল।
ওটা কাল ভৈরবের পাঠানো কোনো গুপ্তচর ছাড়া আর কেউ হতেই পারে না। কাল রাতে কাজ হাসিল করতে পারেনি বলে শয়তানটা আজ নিশ্চয় দিনের বেলায় নতুন কোনো ভয়ঙ্কর ফোন দিয়ে আটবে। হ্যাঁ রে লালু, আমি ঠিক করেছি। আর সারাদিন আমি প্রাসাদের ভেতরে চারু আর অরুণের পাশেই থাকবো। কিন্তু প্রাসাদের ভেতরটা তো অনেক বড়, একা আমি সবদিকে কি করে নজর রাখবো বলতো? লোকটা যদি অন্য কোনো পথ দিয়ে চারুর ক্ষতি করার চেষ্টা করে। তুই চিন্তা করিস না সোনা পাখি, শত্রু যখন সরাসরি আক্রমণ করতে না পারে তখন সে খাবারের মাধ্যমে বিষ প্রয়োগ করার চেষ্টা করে। তুই এক কাজ কর, প্রাসাদের রাজকীয় রান্নাঘরের জানালার কাছে গিয়ে কড়া পাহারা দে। ওই লোকটা যদি রান্নাঘরের দিকে যায় তবে তুই বুঝবি ও খাবারে বিষ মেশানোর চক্রান্ত করছে। তুই একদম ঠিক বলেছিস লালু। আমি এক্ষুনি উড়ে গিয়ে রান্নাঘরের বড় জানালার কার্নিশে গিয়ে বসছি। চারু দিদি আর অরুণ দাদার খাবারে কেউ যেন কোনো খারাপ কিছু মিশাতে না পারে, আর সেটা আমি নিজে পাহারা দেব। মধুপুর রাজপ্রাসাদ। জেসমিন সদ্য তার আদরের কন্যা ছোট অদিতিকে ঘুম পাড়িয়েছে। সেখানে এসে উপস্থিত হন সেনাপতি রাজেশ। রাজেশ বাবু, অদিতি এইমাত্র ঘুমিয়ে পড়লো। মেয়েটাকে বুকে জড়িয়ে ধরলে আমার চারু দিদির কথা ভীষণ মনে পড়ে। দিদি নিজের বুকের মালিক আদিত্যকে হারিয়ে আজ কতটা একা হয়ে গেছে। হিমরাজ্যের মতো এত বড় একটা রাজ্যের দায়িত্ব দিদির কাঁধে। দিদি আর অরুণ দাদা সেখানে নিরাপদ আছেন তো? আমার মনটার মধ্যে কেন জানি না সকাল থেকে খুব অস্থির হয়ে আছে। জেসমিন, তুমি মিছিমিছি চিন্তা করছো। চারু দিদি আর রাজা অরুণ অত্যন্ত শক্তিশালী আর বুদ্ধিমান। অম্বিকা রাজা চলে যাওয়ার পর ওরা দুজন পুরো হেমরাজ্যকে খুব শক্ত হাতে সামলাচ্ছে। আমি মহারাজার মহারানীকে কথা দিয়েছি আমাদের মধুপুর থেকে হেমরাজ্যকে সব ধরনের সুরক্ষা দেওয়া হবে। তুমি চারু দিদির জন্য প্রার্থনা করো, ওনার পুণ্যিতেই সমস্ত বিপদ দূর হয়ে যাবে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।